ছোটবেলায় কোথায় জন্মগ্রহণ করেছেন? আমার শৈশব কেটেছে ব্রাহ্মণবাড়িয়াতে, জন্ম এবং বড় হওয়া ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে। মানে ওটাই আপনার পিতামহের বাড়ি বা আদি বাড়ি? না, আমাদের বাড়ি, মা বাবার বাড়ি হচ্ছে ফেনী, কিন্তু বাবার চাকরি সূত্রে আমাদের একটা লম্বা সময় কেটেছে সেখানে। বাবার চাকরি জীবন শুরু এবং শেষ হওয়া পর্যন্ত। বাবা কি করতেন? আশুগঞ্জ সার কারখানাতে বাবা কর্মরত ছিলেন প্রায় 27 বছর। এবং সেখানে একটা অন্যরকম একটা, একদম আমি বলবো শহরের বাইরে কিন্তু অন্যরকম অদ্ভুত সুন্দর একটা মফস্বলে আমার বেড়ে ওঠা। এবং একটা হাউজিং কলোনির যেই ব্যাপারটা, সেই আমেজটা আমরা পেয়েছি। আশুগঞ্জ মূলত একটা মফস্বলের চাইতেও আরেকটু যদি ছোট অর্থে ধরা হয় সেরকম একটা জায়গা, কিন্তু সেরকম জায়গায় ঠিক যে যখনই আমাদের ওই হাউজিংয়ের গেটটা দিয়ে ঢোকা হতো তখন বিশ্বাস হতে চাইতো না যে এটা বাংলাদেশের কোনো জায়গা, কারণ ওটা একটা সময় ওটা ব্রিটিশদের করে যাওয়া একটা পুরো স্থাপত্যগুলোই তাদের করা, এবং সেটা অসাধারণ সুন্দর একটা জায়গা। এবং আমার জন্ম সেখানে, আমার এসএসসি পর্যন্ত ওই একটা জায়গাতেই কেটেছে। জীবনের ফার্স্ট মেমোরিটা কি, যেটা দিয়ে আমরা শুরু করতে পারি গল্পের মতো যদি জানতে চাই? অবশ্যই একটা দৃশ্য যেটা চোখে ভাসে মাঝে মাঝে, সেটা হচ্ছে, যদিও অত ছোটবেলার কথা চোখে ভাসার কথা নয়, আমি খুব স্পষ্ট দেখতে পাই ছোট্ট একটা কালো নিমা পরা ছিলাম এবং এইটুকু উচ্চতার একজন মানুষ। আমি জানলার গ্রিল বেয়ে উঠতাম আর নামতাম এবং গান গাওয়ার চেষ্টা করতাম। আমার বড় বোন গান গাইতো এবং বড় বোনের কারণে আমার পরিবারে সুরের চর্চাটা শুরু হয়েছিল। আর আমার ওই ছোট্ট বয়সে সুর নামে একটা জিনিস আছে পৃথিবীতে, যেটা মানুষের অভিব্যক্তির এতটা কাছাকাছি এবং এত রকমের অভিব্যক্তি আছে এটাতে, আমার বড় বোনের কাছ থেকে জানা সেটা। এবং বড় বোন যখন গানের ক্লাসে যাবার জন্য তৈরি হতো তখন আমি কিভাবে যেন টের পেয়ে যেতাম এবং আমাকে খুব চেষ্টা করা হতো ঘুম পাড়িয়ে রাখবার জন্য ওই সময়টুকুতে। কিন্তু আমি প্রচণ্ড জেদ করতাম যে আমি গানের ক্লাসে যাব বড়পার সাথে, এবং বড়পার সঙ্গে যেতে চাওয়ার পরে আমার আবদারের পরিমাণটা এত বাড়তে থাকলো দিন দিন, যেখানে আমি শুধু গানের ক্লাসে যাবই না, আমি গানও গাইবো, এবং সেটা মঞ্চে অনেক দর্শকের সামনে। তো আমার কাছে ছোট্টবেলার স্মৃতি বলতে সবার আগে সেটাই মনে পড়ে যে কালো রঙের ছোট্ট নিমা পরা আমি জানলা দিয়ে মানুষকে ডাকতাম, ডেকে ডেকে উপরে তাকালে আমি গান শুরু করতাম। আমাকে কখনো পড়তে বসতে মানে বলার মানে কথা মানে কখনো প্রয়োজন পড়েনি, কারণ আমি সেটা খুব কেন যেন নিজ দায়িত্বে পড়ার সময়টা আলাদা করে নিতাম। খেলার প্রবণতা আমার ভিতরে একেবারেই ছিল না, খেলাধুলার প্রবণতা ছিল না, এবং সেটার প্রতি কোনো ঝোঁক বা খুব বন্ধুবান্ধব পরিবেষ্টিত হয়ে বড় হয়েছে এমনও নয়। ওই সবার ছোট হবার কারণে যেটা হচ্ছে যে সবার খুব তদারকির মধ্যে বড় হয়েছে, তো একদম পরিবার কেন্দ্রিক একজন মানুষ এখনও রয়ে গেছি আমি। এবং যখন আমার স্কুল জীবনটা শুরু হলো তখন থেকে তো গানের জীবনটা তো তার আগেই শুরু হয়ে গেল। আমার গুরুজির কাছে আমাকে দিয়ে দেওয়া হলো এবং তিনি তখন থেকে আমাকে একেবারে হাতে খড়িটা হয়ে গেল আর কি। তো পড়াশোনা এবং গান খুব সুন্দর সমন্বয় রেখে আমি চলতে পেরেছি সবসময়। আরেকটা যেটা যুক্ত হলো জীবনের সম্ভবত 3য় শ্রেণীতে আমার জীবনের প্রথম পুরস্কার প্রাপ্তির অভিজ্ঞতা গানের প্রতিযোগিতা, এবং স্কুল থেকে তখন নির্বাচন করা হলো, হ্যাঁ তোমাকে নেব, তোমরা ব্রাহ্মণবাড়িয়া জেলাতে, তখন আমরা তো উপজেলা পর্যায়ে থাকতাম, জেলাতে গিয়ে গাইতে হবে। সেখানে গাইলাম, সেখানে পুরস্কার পেলাম। বিভাগীয় পর্যায়ে গেলাম চট্টগ্রামে, সেখান থেকে বিজয়ী হবে, জাতীয় পর্যায়ে গাইতে হবে ঢাকাতে। তো সেই যে একটা প্রক্রিয়া শুরু হয়ে গেল আমার 3য় শ্রেণীতে, সেই প্রক্রিয়াটা থামলো গিয়ে ক্লোজ আপ ওয়ানে আর কি। এর মাঝখানে অনেকগুলো বছর স্কুল জীবনের অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা। নতুন কুড়িয়ের মধ্যে অবশ্যই আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই এক সময়কার একমাত্র প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান, এবং মানে সব শিশুদের একেবারে স্বপ্নের একটা অনুষ্ঠান। ওই টিভি পর্দায় যদি গিয়ে গাইতে পারতাম এরকম একটা ব্যাপার। হ্যাঁ, বিটিভিতে। তো এর মধ্যে প্রতিযোগিতা করতে করতে প্রায় 12 বার স্বর্ণ পদক প্রাপ্তির ঘটনা ঘটলো জীবনে। মানে স্বর্ণ পদক আমরা শুনি, আসলে আমার জীবনে কখনো পাওয়া হয়নি, অতটা প্রতিভাবান কখনোই ছিলাম না। এগুলোতে আসলেই গোলটোল থাকে তখন তো সেটা স্বর্ণ হোক আর রূপা হোক আর তামা হোক, ওই যে একটা হাতে নিয়ে একটা পদক প্রাপ্তির যে আনন্দ, সেটা তখন মনে হতো যে না, আমার এইটুক জীবনের সার্থকতা। এবং এটা একটা অভ্যাসে পরিণত হলো যে কোনো প্রতিযোগিতা অংশগ্রহণ করার আগেই আমি প্রস্তুতি নিয়ে থাকতাম যে একটা পুরস্কার আমার হতে হবে, নিয়ে আসতে হবে।
এবং সেটা আমার প্রত্যাশার চাইতো আশপাশের প্রত্যাশাটা এত বাড়তে থাকলো প্রতিনিয়ত আমার স্কুলে, আমার শিক্ষক শিক্ষিকা সবার মধ্যে, কিন্তু আমার পরিবারের মানুষ খুব একটা পাত্তা টাত্তা দিত না এগুলো। আচ্ছা, মানে পুরস্কার পেয়েছে তো হ্যাঁ পেয়েছে, এরকম একটা ব্যাপার আর কি। হ্যাঁ, একদমই। মানে এটাকে আর আলাদা করে উদযাপনের কোনো বিষয় বা আমাকে খুব উৎসাহ দিয়ে কিছু একটা উপহার দেওয়া, যেটা আমি অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে দেখতাম তাদের বাবা মারা করতো, আমাদের মধ্যে এটা কখনো ছিল না। এবং হয়তো বা তাদের প্রত্যাশাটা আরো অনেক বড় কিছু ছিল। তো সেই জায়গাটা ক্রমশ ছুঁতে পারছি বা ছোঁবার চেষ্টা করছি, যেহেতু এখনো সেই পথেই আমার খুব সরল রেখায় হাঁটা চলছে এখনো। তো হয় না যে বড় হচ্ছেন, চারপাশের পরিবেশটাও পরিবর্তন হচ্ছে, মানুষের জীবন তো হ্যাঁ সরল রেখায় তো অবশ্যই থাকি আমরা সবসময়, কিন্তু অনেকগুলো ডাইমেনশন যুক্ত হয়, বোঝার ব্যাপার থাকে। ছোটবেলার যে দুনিয়াটা পুরো বয়সের সাথে সাথেই সেই দুনিয়াটা পারসেপশনের জায়গাটাতে পরিবর্তন হয়। আমি না শৈশব থেকেই জীবন নিয়ে খুব মানে গভীর ভাবনার একজন মানুষ ছিলাম। মানে খুব দার্শনিক কিছু ভাবনা আমার মধ্যে কাজ করতো, এবং আমার কখনো ওই খুব মজার স্মৃতি বা বন্ধু বান্ধবদের সঙ্গে দুষ্টুমির ঘটনা এইগুলো আমার জীবনে ঘটেইনি। এবং খুব অদ্ভুতভাবে সেই যে খুব নিজের ভিতরে গুটিয়ে থাকার একটা প্রবণতা এবং নিজের হ্যাঁ সেটা কিছুটা পরিবর্তন হয়েছে যখন আমি এই বড় পরিসরে মিডিয়াতে কাজ করতেলাম। তখন আমাকে ঘিরে এবং আমার অনেকের সঙ্গে কাজ করার সুযোগ হলো, প্রয়োজন পড়লো। এবং এটা যেহেতু একটা প্রতিষ্ঠান, সেখানে এককভাবে তো কিছু হবে না, সবার সঙ্গে সবার একটা হৃদ্যতা, এই জিনিসগুলো কিন্তু আছে। কিন্তু একেবারে আমার অনেকের থাকে না যে জীবনের অনেক বড় একটা অংশ জুড়ে বন্ধু পরিবেষ্টিত হয়ে চলার একটা বিষয়, সেটা আমার ক্ষেত্রে কখনো ঘটেনি। কি হতো, আপনি ক্লাসে যে চুপচাপ বসে থাকতেন এক কোনায়? না, সেটাও ছিলাম না। আমাকে সবাই যেটা করতো যে গান শোনানোর জন্য ধরতো, প্রতি ক্লাসের মাঝখানে 2-3 মিনিট সময় যেটুকু পাওয়া যেত, এক শিক্ষক যাবেন আরেকজন আসবেন, ওই সময়টুকুতে। এবং সারাক্ষণ আমার এখনও মনে পড়ে আমি অঙ্ক করতাম, গুনগুন করতাম, ক্লাসে কিছু লিখছি, গুনগুন করতাম, এবং সবাই সেই সুযোগটাই নিত যে স্যার চলে গেছেন, এখন জোরে শোনাও। তো এইটা করতে গিয়ে, এবং আমার মনে আছে আমি যখন পরীক্ষা দিতাম কিভাবে যেন তখনও আমার অবচেতনে ওই আমি গুনগুন করতে করতেই পরীক্ষা দিতাম। এমন নয় যে আমি খুব একেবারে দুশ্চিন্তা মুক্ত হয়ে পরীক্ষা দিচ্ছি, তা না। এটা কিভাবে যেন মানে আমার আচরণের ভিতরে ঢুকে গেছে আর কি, যে এটা খুব সহজাত প্রবৃত্তি যে আমি যে কোনো কাজের ভিতরে গাইছি। তো সেইটা ছিল খুব চুপচাপ ছিলাম না, কথাবার্তা তো হতোই এবং গানটা অনেক বেশি হতো, কিন্তু ওই অনেক বেশি সময় কাটানো বাইরে বা খেলতে চলে যাওয়া বিকালবেলার সময়টা, ওইটা আমার ক্ষেত্রে হয়নি। বরং এটা মনে পড়ে যে আমি অনেক সময় গভীর ঘুম থেকে উঠেও রেয়াজ করতে বসতাম একটা সময়। ওই সময়টা আমি এখন খুব অভাব অনুভব করি। মনে হয় ওই তাড়নাটা যদি থাকতো এখনো, বা সুযোগটা যদি থাকতো। এখন পেশাগত ব্যস্ততার ভিতরে ঢুকে যাওয়ার পর তো এটা দৈনন্দিন জীবনে ঢুকেই গেছে গানটা এখন, কিন্তু আগের যেই একটা নেশা ছিল বা একটা মানে সাধনার একটা মানে নিজের সঙ্গে নিজের প্রতিযোগিতা, মাঝে মাঝে আগে যেটা হতো, এখন আমরা খুব সহজে যে কোনো ক্লাস, যে কোনো পাঠ রেকর্ড করে নিতে পারছি, কি পড়িয়ে গেলেন সেটা মনে করার জন্য। কিন্তু ওই সময়টায় তো ওস্তাদজি নতুন কিছু একটা শিখিয়ে চলে গেলেন, মাঝে মাঝে এমন হতো যে চলে যাওয়ার পরে ঘন্টাখানেক পরে ওটা আর মাথায় নেই, ভুলে গেছি। এই ভুলে যাওয়ার সময়টা আমি যে কি অস্থিরতার ভিতরে থাকতাম, একদম মানে খাওয়া দাওয়া ছেড়ে আমি নিজের ভিতরে সেটা মনে করার চেষ্টা করতাম। এমন হতো হঠাৎ ঘুমের ভিতরে মনে পড়তো, ওই মুহূর্তে উঠে এসে আমি ওটা আবার রেয়াজ করে চর্চা করে, এতটা ছিল ওই সময়টায়। এবং দেখা যেত যে আমাদের যেহেতু ওই যে একটা বিল্ডিংয়ের মধ্যে তো অনেক প্রতিবেশী, আশপাশে সবাই শুনতো গভীর রাতে আমার গান। এরকম হতো না, সবাই খুব উপভোগ করেছে সব সময়, পরদিন বলেছে যে তোমার গান শুনেছি কালকে রাতে। ইন্টারেস্টিং। হ্যাঁ, এই জিনিসটা মানে আপনি লাকি এনাফ ছিলেন, কজ প্রতিবেশীরা ভালো না হলে এরকম রেওয়াজ করে রাত দুপুরে উঠে, যত ভালো গানের গলাই হোক না কেন, মানে আমার মতো লোক রাত দুটোর সময় ঘুমোতে যায়। এটা নগর জীবনের বাস্তবতা, কিন্তু মফস্বলের বাস্তবতাটা কিন্তু আরেকটু অন্যরকম। রাইট, মফস্বলের যে আত্মিক যোগাযোগটা সবার সঙ্গে সবার, সেটা নগর জীবনে কোথায়? ট্রু। ক্লাস 9-10-এ পড়েছেন, যত সরলরৈখিক জীবনই হোক না কেন, ওই সময়টাতে জীবনের আমরা বলি যে একটা গোল্ডেন টাইম ইন আ সেন্স। অনেক বেশি ভালো লাগার একটা দুনিয়া তৈরি হয়, মানে অপর জেন্ডারের প্রতি, আমরা যেটাকে বলি বয়সন্ধিকালের প্রেম বা ভালোবাসা, যেটাই হোক না কেন। এবং এটা যদি আপনাকে টাচ করে না থাকে তাহলে আপনি ব্যতিক্রম, চরম পর্যায়ের ব্যতিক্রম। এটা তো নিশ্চয়ই মানুষের জীবনে আসে। এরকম কোনো দুর্ঘটনা লাইফে আছে? না, আমার জীবনে ঠিক প্রেম আসেনি। মানে আমি কারোর প্রতি
কোনো কিছু অনুভব করেছি সেই সুযোগটা কম হয়েছে, বরং হ্যাঁ অনেক বেশি প্রস্তাব তো ওই সময়টায় আসতোই, সেটা নবম দশম শ্রেণীতে অনেক পরেই বলেছেন, ষষ্ঠ শ্রেণী থেকে সেটা শুরু হয়েছে। এবং প্রায় কি করতেন আপনি যখন আপনার যখন ফার্স্ট প্রস্তাবটা আসলো? নিশ্চয়ই এটা একটা অভিজ্ঞতা, কি করেছিলেন মনে আছে? ভয় পেতাম, খুব প্রচণ্ড ভয় পেতাম। আমার কাছে মনে হতো কি যে আমি তার মানে দায়ী এটার জন্য। কেন? এবং মানে আপনি কাউকে জানাতেন না বাসায় গিয়ে যে মা এরকম একটা হয়েছে? বাবা তখন ভীষণ রকমের মানে তখন আরো অনেক বেশি অন্তর্মুখী ছিলাম আমি। এখন যেটা মানে এখন না, মানে বড় হতে হতে আমাদের এখানে যেটা হয় যে বড় হতে হতে পরিবারের সঙ্গে দূরত্বটা বাড়তে থাকে আমাদের কর্মজীবন বাস্তব জীবনে ঢুকলে, কিন্তু আমার ক্ষেত্রে উল্টো হয়েছে। আমি যত বেশি এখন বড় হচ্ছি তত বেশি পরিবারের সঙ্গে এত বেশি মানে ঘেঁষে আছি, যেখান থেকে আমাকে আলাদা করাটা কঠিনই হবে। এবং মাঝে মাঝে আমি অনুভব করি যে এই জায়গাটা থেকে আমাকে বের হওয়া মনে হয় উচিত ছিল। মানে এগুলো নিয়ে ভাবনার সময় নয় এখন। এবং আমার মনে আছে যে আমাকে ছোটবেলায় আমার ঘনিষ্ঠজন যারা ছিল স্কুলে, তারা একটা কথা বলতো যে তোমার থেকে অটোগ্রাফ নিয়ে রাখি এখনই, কারণ তুমি তো বড় হলে তারকা হয়ে যাবে, তখন যদি না চেনো আমাদের তখন তোমাকে অটোগ্রাফটা দেখাবো। এখন মাঝে মাঝে মনে হলে আমার খুবই অবাক লাগে ওদের দূরদর্শিতা দেখে, যে ওরা হয়তো বা আমার ভিতরে সেই ঝোঁকটা বা সেই প্রবণতাটা দেখেছিল বা অনুভব করেছিল যে হয়তো আমি একদিন বড় পরিসরে কাজ করার সুযোগ তৈরি হবে আমার জীবনে। মানে এই সিরিয়াসনেসটা কি খুব ন্যাচারালি ছিল? হ্যাঁ, মানুষ বলে না যে জীবন খুবই উদযাপনের অবশ্যই, এবং জীবন উপভোগ করো। আমার কাছে সবসময় মনে হয় কি যে জীবনটা হেসে খেলে উপভোগ করা বা বন্ধু নিয়ে সময় কাটিয়ে দেওয়া, অনেক বেশি বাইরে সময় কাটানো, এটা না ঠিক সবার কাজ নয়। মানে আমার কাছে মনে হয় যে আমার সৃষ্টিশীল কাজগুলোর মধ্যে সময় দিতে গেলে এগুলো সব কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে একটা জগতে, আমার আলাদা একটা জগতে নিয়ে আসতে হবে। এবং এই জন্য আজও পর্যন্ত আমার কাজের বাইরে, মানে পেশাগত কাজের বাইরে পুরো সময়টুকু আমার বাসায় কাটে। পুতুলকে আবিষ্কার করা আমার জন্য একটু কঠিন হচ্ছে, কারণ পুতুল অন্যরকম বলছে এই কারণে যে ছোটোবেলা থেকে একটা মানুষ খুব সিরিয়াস থাকবে, ছোটোবেলা থেকে একটা মানুষের লাইফে খুব ন্যাচারালি যে জিনিসগুলো আসার কথা সেগুলো আসছে না নাকি সে বলতে চাচ্ছে না সেটাও বুঝতে পারছি না। যাই হোক, তো আমার কাছে এসেছে কিন্তু আমি সেগুলোকে নিয়ে কখনো খুব মানে আজকে একটা প্রস্তাব এসেছে, কালকে সেটা আমি ভুলে গিয়ে আবার আমার মতন মানে কখনো সেগুলোকে নিয়ে ভাবনারই প্রয়োজন। আপনি টিনেজে ফলেন হননি কখনোই? স্কুল জীবনে তো এটা তো মনে থাকার কথা। স্কুল জীবনে তো নয়, কারণ স্কুল আমাদের যেটা ছিল যে ছেলেদের ক্লাসরুমগুলো এবং মেয়েদের ক্লাসরুমগুলো আলাদা ছিল, দোতলায় এবং তিনতলায়। আর হাউজিং মানে মফস্বলে যেটা হয় যে ছেলে মেয়ের কথা বলার দৃশ্যটা ভীষণ অস্বাভাবিক রকমের একটা প্রভাব ফেলে আশপাশে। আমি জীবনে প্রথম ছেলেদের সঙ্গে কথা বলা শুরু করেছি ক্লোজ আপনে আসার পরে, এমনকি কলেজ জীবনেও নয়। কলেজটা কেটেছে আমার ফেনী কলেজে, কিন্তু সেখানেও আমার সেটা মানে ছেলেরা ভাবতো যে আমার ভীষণ অহংকারী একটা মানসিকতা কাজ করে এর পেছনে, কিন্তু আমার কাজ করতো লজ্জা এবং অস্বস্তি। কখনো আমি সহজ হতে পারিনি মানে বিপরীত লিঙ্গের কারোর সঙ্গে। এবং আমার পরিবারের ছেলেগুলো ছাড়া আমি কখনোই আমার মনে পড়ে না যে আমি আমার স্কুল জীবনে কারোর সঙ্গে আমার কোনো কথা হয়েছে। কোনো রেস্ট্রিকশন ছিল ফ্যামিলিতে যে না এর কথাবার্তা বলা যাবে না? পরিবার থেকে নয়, সেটা আসলে পরিবার নির্ধারণ করে দিয়েছে যে যদি কোনো ছেলের সঙ্গে কোনো মেয়েকে কথা বলতে দেখা যায় বা হতে পারে যে একেবারে সহপাঠী, তবু সেটাকে একটু বাঁকা চোখে দেখা বা একটা মানে মেয়েটা নষ্ট হয়ে গেল, কমিউনিটি কালচার যেটাকে বলে। একদমই। ওকে, তো এই ব্যাপারটা অনেক সময় লেগেছে আমার ভাঙতে। এবং পরে যখন বড় পরিসরে কাজ করা শুরু করলাম তখন দেখলাম যে ছেলেরা তো আমাদের মতোই, মানে কোনো খুব মানসিকভাবে খুব বিশাল মনস্তত্ত্বের পার্থক্য তো নেই এখানে। এবং আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে কালচারালি যখন মুভ করি আমরা দেখি যে তখন ছেলে মেয়েদের যে সম্পর্কটা হয় একেবারেই ভাই বোন বা বন্ধুর লেভেলের সম্পর্ক। হ্যাঁ, দুই একটা ব্যতিক্রম, সেটা তো অন্য জিনিস, কিন্তু ওই যে ইজিনেসের যে ব্যাপারটা আপনি বলছিলেন সেটা খুব ইজি হয়ে যায়, তুই তোকারি সম্পর্কে চলে যায় খুব দ্রুত। যদি বয়স হিসেবে বলতে হয় তাহলে আজকে পর্যন্ত আমার যা বয়স তার থেকে 4 বছর বিয়োগ করলে যা হয় তার পুরো সময় আমার গান শেখার পেছনে কেটেছে এবং গানের সঙ্গে কেটেছে। আর একেবারে আনুষ্ঠানিকভাবে গান শেখাও যে বড় বোনের কাছ থেকে তো প্রথম উৎসাহের জায়গাটা আছেই, এরপরে আনুষ্ঠানিকভাবে শেখা তারই সঙ্গীত গুরু ওস্তাদ সুরেন বর্মন, তিনি ভৈরবে থাকতেন, এখনও তিনি সেখানেই আছেন, অনেক বয়স হয়ে গেছে এবং তিনি এখনও আমার সঙ্গীত গুরু হিসেবেই আমি মানি। আর এর পরবর্তী সময়ে সুজিত মোস্তাফা স্যারের কাছে
এক লম্বা সময়, সেটা অবশ্য ক্লোজ আপ অনের পরে, সেটা Right. একেবারে আলাদা অধ্যায়। রাইট। কিন্তু আমার গান শেখার শৈশবের সময়টুকুতে আমার ওই ওস্তাদজি প্রতি বৃহস্পতিবারে বাসায় আসতেন এবং সেখানে আমার 2 ঘন্টা করে মানে এটা কি শেখা ফ্যামিলি থেকে হয়েছে। আপনার ফিক্সড করা ছিল হ্যাঁ, আপনার জন্য? আর কোনো মেম্বার কি শিখতো আপনার আগে? আমার বড় বোন বড় বোন শিখতো? একই সঙ্গীত গুরুর কাছে। ওকে। হ্যাঁ। সো বড় বোন কতদূর গেল গান গেয়ে? বড় বোন হয় না এরকম যে বড় বোনকে থেকে শুরু করেছে, বড় বোন থামিয়ে দিয়েছে, ছোট বোন অনেক আগে চলে? একদমই তাই হয়েছে। এবং এই জায়গাটা নিয়ে আমার বরাবর ভীষণ রকমের অভিমান কাজ করে এখনও। কারণ আমার বড় বোন আমার শোনা নজরুল সঙ্গীত অনবদ্য একজন শিল্পী, এবং নজরুল সঙ্গীত ধারাটার প্রতি আমার মানে প্রথম অনুরাগ জন্ম নেয় ওর কণ্ঠে গান শুনে। তো সে একটা সময় স্বাভাবিকভাবে যেটা হয় যে বিয়ের পরে একটু দূরত্ব গানের সঙ্গে, তারপর যখন দেশ ছেড়ে প্রবাসী গিয়ে থিতু হলো, সেখানে একেবারেই গানের সঙ্গে একটা বিচ্ছিন্নতা, ধীরে ধীরে আত্মবিশ্বাসের কমতি, এবং সেখান থেকে গান থেকে একেবারে ছিটকে পড়ে অন্য রকম করে নিজেকে মানে মানুষের সামনে প্রতিষ্ঠিত করা, সে ব্যাপারটাই হয়েছে ওর ক্ষেত্রে। এরপর এখন সে আমার ভিতর তার ছায়া খুঁজতে চায়, কিন্তু আমি খুব করে চাই যে সে আবার গানে ফিরুক। কিন্তু সম্ভবত এই আমাদের শিল্প সংস্কৃতির এই যাত্রাপথে একবার বিরতির মাত্রাটা একটু লম্বা হয়ে গেলে সেখানে ফিরে আসাটা একটু কঠিন হয়। আগ্রহটা থাকে না। আগ্রহ, আত্মবিশ্বাস সব কিছুরই একটা কমতি, এবং মানে জীবন বাস্তবতায় জীবনের সঙ্গে আরও অনেকগুলো বিষয় যুক্ত হয়ে যায়, স্বামী, সন্তান, সংসার সব সামলে আবার শুরু করা, এই একটা ছন্দপতন হয়ে গেলে সেটা তো তার জীবন থেকে আমি যেই শিক্ষাটা বা যে অভিজ্ঞতাটা পেয়েছি সেটা হচ্ছে যে কখনো জীবনে দীর্ঘ বিরতি নেওয়া চলবে না। কারণ আমরা যারা জীবনে গানকে যুক্ত করে ফেলেছি একবার, সেই গানটা সারা জীবন চর্চার বিষয়। তো এখানে 1 বছর তো অনেক লম্বাই সময়। আমার মনে হয় 1 মাসও যদি কেউ গানের বাইরে থাকে তাহলে তার সেই আগের পূর্বাবস্থানটা ফিরে পাওয়াটা কঠিন হয়, খুব কঠিন হয়ে যায়। রাইট। আমরা আবার এখানে ফিরবো, তার আগে একটু যদি জানতে চাই, সেটা হলো যে আমি যেটা বুঝতে পারছিলাম খুব সিরিয়াস আপনি ছিলেন, বা সিরিয়াস ছিলেন না, অথবা মুভমেন্টটা এরকম ছিল, পার্সোনালিটিটা এরকম ছিল যে না আপনি খুব সিরিয়াস টাইপের। তো সিরিয়াস টাইপের মানুষদের একটা বড় সমস্যা হচ্ছে তারা অনেক লোনলি হয়, খুব বেশি ফ্রেন্ডলি হয় না বলে বন্ধুও তেমন একটা পাওয়া যায় না। কিন্তু ওই বয়সটায় যদি বলি, নিজের একেবারেই মনের কথাগুলো শেয়ার করা, বা আনন্দ হোক দুঃখ হোক, মনে হয় না যে খুব ক্রিটিক্যাল একটা মোমেন্টে আছেন, এই মানুষটার কাছে গিয়ে শেয়ার করা, তার কাছ থেকে একটু হেল্প নেওয়া, এই পার্সনটা কে ছিল? আমার বড় ভাই আচ্ছা। সৌরভ। এবং আমার লেখালেখির গল্পের প্রসঙ্গ তো পরে আসবো। আমার সাহিত্যের প্রতি অনুরাগ বা জীবনবোধ তৈরি হওয়া বা সঙ্গীতবোধ তৈরি হওয়া বা জীবন দর্শন শেখানো, এই জিনিসগুলো খুব নিভৃতে করে গেছে, এবং আমার অজান্তেই অনেকটা হয়েছে আমার বড় ভাইয়ের কাছ থেকে, যেই বিষয়গুলো অনেক ক্ষেত্রে এখনও আমার পরিবারের লোকেরাও জানে না। মানে ওরা হয়তো মনে করে যে এই যে আমার আজকের যে জীবন দর্শনটা তৈরি হয়েছে এটা হয়তো নিজের ভিতরেই তৈরি হওয়া একটা পরিণত একটা মানসিকতার ফল। কিন্তু আমি জানি এবং আমি বিশ্বাস করি যে আজকের আমার যা কিছু বলা বা ভাবনা বা চলা সমস্ত কিছুতে ওর একটা প্রচ্ছন্ন প্রভাব আছে। ওর প্রচ্ছন্ন প্রভাব থাকার কারণ একটাই, সে হচ্ছে আমার দেখা একজন, কি বলবো, মানে আমার মনে হয় বাংলাদেশে খুব হাতে গুণে যদি পাঠক হিসেব করা হয় তাহলে তার ভেতরে সে শীর্ষে থাকবে। এবং সে হচ্ছে এমন একজন সাহিত্য বোদ্ধা বা সাহিত্য সমালোচক যার সঙ্গে কথা বললে মনে হবে যে একটা বই পড়ে নেওয়া হলো আর কি। তো সেই জায়গাটা থেকে খুব অবচেতনে সে আমার ভিতরে ঢুকে আমার ভিতরে এই যে এই মানে আমার ভিতরকার কারখানাটা চালু করে দিয়েছে আর কি। তো আমার ভাইয়ের সঙ্গে অনেক বেশি ভাবনা বিনিময় হতো ছোটবেলায়, এবং এখনও হয়। আর এছাড়া ওই যে লেখালেখির কথা যেটা চলেই এলো এখন, সেটা হচ্ছে নিজের একান্ত যে ভালো লাগা মন্দ লাগা, দুঃখ পাওয়া, কষ্ট পাওয়া, ছোটবেলা শিশুতোষ যে ভাবনা, এলোমেলো ভাবনা, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে, সেগুলো লিখে রাখার একটা প্রবণতা ছিল, ডায়েরি মেইনটেইন করতেন। হ্যাঁ। এবং এই লিখে রাখতে রাখতে একটা সময় অনুভব করলাম যে আমাকে দিয়ে তো লেখা হচ্ছে, এবং সেটা আমি আরও বিশ্বাস করলাম যখন আমার ভাই এসে বলল যে তোকে এবার লিখতে হবে, এসব ভাবনা নয়, তোকে এবার লেখার আঙ্গিকে লিখতে হবে, লেখার জন্য লিখতে হবে। এবং এই বিশ্বাসটা, আমি ওর দিকে খুব অবাক হয়ে তাকিয়েছিলাম যে কি পাগলের প্রলাপ বকছে একজন পাঠক এবং লেখার সাহিত্য বোধ সম্পন্ন মানুষ হওয়ার মধ্যে তো পার্থক্য আছে। কিন্তু সে আমাকে বলল যে আমি যদি বলি যে তোর লেখা হচ্ছে তাহলে তুই বিশ্বাস করিস যে হচ্ছে কিছু একটা, এবং তোকে হ্যাঁ সেটা সময়ের সঙ্গে সঙ্গে আরও অনেক অনেক পরিশীলিত পরিমিত হবে, কিন্তু তুই শুরু কর,
এবং ঠিক একইভাবে আমার গান কম্পোজিশন নিজে কম্পোজ করা বা নিজে লেখালেখির ব্যাপারটাও ঠিক একইভাবে হয়েছে। ও যখন প্রথমে এসে আমাকে বলল যে তোকে এবার নিজের মতন করে প্রকাশ করতে হবে নিজেকে, অন্যের সুরে অন্যের কথায় অনেক গাওয়া হয়েছে, গাইবি, কিন্তু নিজের মতন করে দর্শন যতদিন দিতে পারবি না ততদিন কিন্তু গানগুলো ঠিক তোর নয়। এটা অনেকের অংশীদারিত্ব আছে এখানে। তো তখনও আমি খুব পাগলের প্রলাপ মনে করেই ওর দিকে তাকিয়েছিলাম অবাক হয়ে। কিন্তু একটা সময় আমি দেখলাম যে আমার মনে হয় প্রত্যেকের জীবনে না মানে উস্কে দেওয়ার একজন লাগে, যে আমাদের ভিতরকার মানে শৈল্পিক উচ্চারণগুলোকে একটু উস্কে দিয়ে সামনে নিয়ে আসতে পারে। সেই মানুষ যাদের জীবনে জুটে যায়, সে পরিবারের হোক বা পরিবারের বাইরে, তারা ভীষণ সৌভাগ্যবান। আর যাদের জীবনে জোটে না, হয়তো বা তারা সেই ব্যাপারটা আবিষ্কার করতে না পেরেই মরে যায়। এটা একটা সত্য, টু বি অনেস্ট। আরেকটা হচ্ছে যে সামনে কেউ থাকলেও কিন্তু অনেক সময় হয়ে যায় যে না, কেউ একজন আছে যাকে আমার খুব ভালো লাগছে, হঠাৎ করে মনের অজান্তেই মন বলছে যে ওর মতো যদি হতে পারতাম, যেটাকে আমরা সকল মানে মেন্টরশিপ বলি। আরেকভাবেও হয় যে পরিবারের কোনো একজন ব্যক্তি, তিনি জানেন আসলে ফিউচারটা কী হতে পারে, ওকে দিয়ে কী হবে, সে অলওয়েজ গাইড করছে। 3 নাম্বারটা সাধারণত অনেকেই চাপিয়ে দেওয়া বলেন, কিন্তু আপনি যেটা বলছিলেন যে উস্কে দেওয়ার ব্যাপারটা অনেক সময় ফ্রেন্ডশিপের জায়গা থেকেও আসে, যে দোস্ত তোরে দিয়ে এটা হবে, ট্রাই কর। এটাও কিন্তু অনেক সময় মানুষকে অনেকখানি এগিয়ে দেয়। তো আপনার কি হলো, মানে গান ছেড়ে লেখালেখির দিকে চলে গেলেন নাকি গানের পাশাপাশি লেখালেখি চালিয়ে গেলেন? একদম একসঙ্গে দুটো, দুই হাতে দুই অস্ত্র নিয়ে আমি হাঁটা দিয়েছি ছোট থেকে। এবং অনেকে এখন বলেন যে হঠাৎ করে কেন লেখালেখির ঝোঁকটা এলো। আমার কাছে যেটা মনে হয় যে লেখার বিষয়টা বা সাহিত্যের অনুরাগটা হঠাৎ করে মনে হয় জন্ম নেওয়াটা কঠিন হয়, কারণ এটার সঙ্গে একটা যে কোনো কাজই, কিন্তু সাহিত্যের সঙ্গে একটা দীর্ঘদিনের যোগসূত্রতা, একটা দীর্ঘদিনের পথ চলা, হেঁটে চলা, এই বিষয়গুলো মনে হয় লাগে। তা না হলে হঠাৎ করে লিখতে বসেই 2 কলম লিখে ফেলা মনে হয় খুব কঠিন একটা কাজ। তো যেহেতু ছোটবেলা থেকে লেখালেখির ওই ঝোঁকটা ছিল, শুরু হয়েছিল আমার গান লেখা দিয়ে। এরপরে একটা সময় দেখলাম যে গানে সব কথা ঠিক বলে ওঠা যাচ্ছে না, কারণ সব বিষয় নিয়ে তো, পৃথিবীর সব বিষয় নিয়ে তো আমি গান করতে পারবো না, আরও অনেক কথা বলা বাকি থেকে যাচ্ছে, তাহলে মাধ্যমটা কি হবে। এরপরে মনে হলো এবার আমার মাধ্যমটা হবে কবিতা। এবং কবিতা লিখতে প্রথম ইচ্ছা করলো নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা পড়ে। একটা জিনিস মনে রাখবেন, যে মানুষটার জীবনে টিনেজ বয়সে সে কাউকে অফার করেনি, প্রচুর অফার পেয়েছে। খুব সুন্দর একটা মেয়ে অফার পাবে, এটাই স্বাভাবিক। যে অনেক কাঠখোট্টা প্রকৃতির দেখে মনে হয়, খুবই ব্যক্তিত্ব সম্পন্ন অথবা রিজার্ভ প্রকৃতির, সে লিখতে বসছে কবিতা। এটা কি হচ্ছে, মানে কবিতার অবস্থাটা কি দাঁড়াবে? যাই ফাইন, আপনি কি করলেন শুনি একটু তারপরে। এবং কবিতা লিখতে লিখতে তখন অনুভব করলাম যে আমাকে পরিসরটা আরও বড় করতে হবে, আমি আরও বিস্তৃত ভাবনায় নিয়ে যেতে চাই আমার পাঠককে, সেই জায়গা থেকে এরপরে উপন্যাস। কিন্তু আপনি তো না, তখন পর্যন্ত কি এরকম হয়েছে নিজে থেকে কাউকে ভালো লাগা তৈরি হওয়া, কারো প্রেমে পড়া, বা নিজের মনের মধ্যে কেউ এসে ঘন্টা নাড়ছে, এরকম কি হয়েছে? নইলে কবিতা হয় কিভাবে? ওই যে একাকিত্ব বললেন না, এটা আমার অনেক বেশি, মানে একেবারে প্রচ্ছন্নভাবে আমার কবিতার ভিতরে ছড়িয়ে ছিটে আছে। এবং একটা সঙ্গকাতরতা কিন্তু সবসময় ছিল, মানে ছিল না, বা আমার কখনো মনে হয়নি যে আমার কেউ একজন থাকলে ভালো লাগতো, সেরকমটা তো নয়। সমস্যা যেটা হয়েছে সেটা আর একটু পরের গল্পটা বলছি। সমস্যা যেটা হয়েছে যে আমার যে মানসিক স্তরটা ছিল, সেইখানে সেই স্তরে মিলে মিশে একাকার হয়ে যেতে পারে এমন কোনো পুরুষকে কিন্তু আমার গণ্ডির ভিতরে আমি পাইনি। এবং বাট আপনার ইমাজিনেশনের জায়গাটা কি ছিল? স্বপ্ন পুরুষ কেমন? স্বপ্ন পুরুষ তো স্বপ্ন পুরুষই থাকে, এবং সেটা স্বপ্নেই থাকে। মানে আমরা যতটাই বাস্তবের সঙ্গে মিলিয়ে নিতে চাই না কেন, ওই দিন শেষে কিন্তু আয়নায় তাকে আমি সেই প্রতিবিম্বটাই কল্পনা করব যেটা আমি পাইনি। কারণ কারোর মধ্যে এটা ভালো তো কারোর মধ্যে সেটা ভালো। আমি যে পরিপূর্ণ একজন মানুষের স্বপ্ন দেখি, সে তো তার কোনো অস্তিত্ব তো নেই পৃথিবীতে। তারপর থাকে না যে বাস্তবিক অর্থে এই গুণগুলো যদি তার মধ্যে থাকতো। আমি সব সময় চেয়েছিলাম এমন একজন মানুষ যার কথার দুতিতে আমি ঝলসে যেতে পারি। একদমই তাই। এবং কথা বলে আমার স্বস্তি পেতে হবে, কথা বলে আমি কথার মলম চাই আমার জীবনে। এবং সেই কথা দিয়ে যদি আমি আমার স্তরে স্তরে মিলে যায়, তাহলে আর কোনো কথাই ছিল না। সামহাউ তার কথা আপনার কান দিয়ে হৃদয়ে পৌঁছাতে হবে। একদমই। এবং লুকসটা ফ্যাক্ট না, যেটা হয় টিনেজ বয়সে সালমান খানের মতো দেখতে হবে, শাহরুখ খানের মতো দেখতে হবে। না, একদমই নয়। ওই এবং ওই যে আমার কাছে এটা একেবারে অবান্তর অবাস্তব চিন্তা যে শুধুমাত্র দেখতে ভালো আমি কাউকে পাবার ইচ্ছা হচ্ছে মনে মনে। আমার কাছে তখন পাবার ইচ্ছেটা হবে যখন আমি দেখবো যে বা সমমনা তো একদমই, বা তার কোন বয়সে চিন্তা বলেন তো? এটা তো আমার মনে হয় আপনার এখনো বয়স হয়নি এরকম চিন্তা করার। আমি সবসময় বলি কি, আমি মনে হয় ভুল সময়ের মানুষ,
আমি হয় অনেক আগের মানুষ অথবা আমি অনেক পরের মানুষ, কিন্তু ঠিক যেই সময়টা আমি আছি এটা ঠিক আমার সময় নয় আর কি। ফেনীতে এখানে 2 বছরের মতো কলেজ জীবন, এখানকার জীবনটা কেমন ছিল? কলেজ জীবনটা একটু কঠিন ছিল, কারণ হঠাৎ করে নতুন একটা পরিবেশে আসা, যদিও সেটা আমার জন্মসূত্রে সেই জেলার, আমি ফেনীর মেয়ে, কিন্তু হঠাৎ করে অন্য জেলা থেকে আসা এবং সেখানে সবার গ্রহণযোগ্যতা পাওয়ার একটা বিষয়। কারণ আমি যেহেতু গান গাওয়া মেয়ে এবং আমি যেহেতু নতুন কুড়িতে ফেনী প্রতিনিধি হয়ে পুরস্কার জেতামে, কৌতূহলের জায়গাটা ছিল। এবং যেটা হলো যে ফেনীর সাংস্কৃতিক অঙ্গনের সবাই ভীষণ ভালোবেসে আপন করে ফেললো প্রথম 1 মাসেই। প্রত্যেকটা অনুষ্ঠান আমাকে ডাকছে, বড় কোনো অনুষ্ঠান, প্রশাসনিক অনুষ্ঠান হোক বা যেটাই হোক, আমাকে ছাড়া হচ্ছে না, আমাকে প্রধান শিল্পী হিসেবে ডাকছে। সেই একটা ব্যাপার হলো। সমস্যাটা তৈরি হলো বন্ধু বান্ধবদের জায়গা থেকে, এবং বন্ধুদের জায়গা থেকে যেহেতু ছেলেদের সঙ্গে কথা তখনও পর্যন্ত বলার অভ্যাসটা আমার তৈরি হয়নি, ওরা ধরে নিল যে আমি শিল্পী, সেই দম্ভটা আমার ভিতরে কাজ করে, আমি কাউকে গণ্যই করি না। তো সেটার ফলে যেটা হলো যে আমাকে ভীষণ উত্ত্যক্ত করতো তারা, এবং এমন একটা অবস্থা তৈরি হলো একটা সময়ে আমার কাছে শুধু মনে হলো যে আমার কলেজ জীবন শেষ হবে, আমি এখান থেকে বেরিয়ে যেতে চাই, কারণ আর পারছি না। সেটা আমার কলেজে আসা যাওয়ার পথে আমাকে ঘিরে ধরে বিরক্ত করা থেকে শুরু করে, আমি যখন মঞ্চে গাইছি সেখানে আমাকে বিরক্ত করা থেকে শুরু করে, আরেকটা জিনিস যেটা যুক্ত হলো, মানে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতন হলো, সেটা হচ্ছে ক্লোজ আপনের প্রথম বছরে আমি যখন শীর্ষস্থানে আসতে পারলাম না, সেখান থেকে ছিটকে যাওয়া আমার 2005 সালে, সেটা আমার জীবনের অনেক কঠিন একটা সময় কেটেছে। এবং আমার জীবনের এছাড়া এইটুকু নেতিবাচক দিক ছাড়া আমি বলবো যে যা কিছু হয়েছে খুব মধুর এবং খুব কঠিন। কেন বলছেন? ক্লোজ আপ ওয়ানের ফার্স্ট রাউন্ডে তো আপনি ছিলেন। প্রথম বছরে আমি ছিলাম 2005-এ, কিন্তু সেখানে আমি শীর্ষ 16 থেকে বাদ পড়ে যাই। সেখানে আমি আমার আসলে ওই যেই জায়গা পর্যন্ত এলে আমার এখানে মিডিয়ার পথ চলাটা সুগম হবে, সে পর্যন্ত আমি আসতে পারিনি। মানে আপনার এক্সপেকটেশন কি ছিল? অবশ্যই ছিল যে শীর্ষ অন্তত শীর্ষ 10-এর ভেতরে আসা, যেখান থেকে আমি কাজ শুরু করার একটা পথ পাবো। কিন্তু শীর্ষ 16 থেকে ছিটকে পড়ার মানে হলো সেখানে আমি তেমন কিছুই করতে পারলাম না, এবং আমার জীবনে প্রথম ধাক্কা খাওয়া ওটা, কারণ এটাই প্রথম প্রতিযোগিতা যেখানে আমি আমার আশানুরূপ ফলটা পেলাম না। এবং এরপরে ভীষণ ভেঙে পড়লাম একটা পর্যায়ে, বিশেষ করে আশপাশের প্রতিক্রিয়াগুলোতে। মানে তুমি পারোনি, তোমার দ্বারা হলো না, এরকম এটা বললেও ভালো ছিল। মানে নানান রকমের কটূক্তি করা বা হয়তো পাশ দিয়ে হেঁটে যাচ্ছি কিছু একটা বলে দেয়া, এই জিনিসগুলো কানে আসতো খুব আর কি। তো তখন সিদ্ধান্ত নিলাম যে না, আর কখনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করব না।